বকে আর মেয়ে তার বাবার লাশ খোঁজে। মাঝিকে জিজ্ঞেস করে যে ভাই তোমরা কোনো লাশ দেখছো যার পায়ে সিমেন্টের বস্তা বাঁধা? আপনি চক্ষু বন্ধ করে কল্পনা করেন, আজকে যেই সেনা সদস্যরা বিচারের মুখোমুখি হয়েছে তারা কর্মস্থল থেকে তাদের কলিগকে তুলে নিয়ে আয়না ঘরে রাখছে, তারপর ভাত খাইছে কিভাবে? আপনি কল্পনা করেন না, ঠাকুর ভাই আমাকে তুলে নিয়ে আটকে থুয়ে এসে বাসায় ভাত খাচ্ছে। ইউ জাস্ট কল্পনা করেন। 15 বৎসর যাবৎ সমস্ত রাজনৈতিক দল নির্যাতিত হয়েছে, মাঠে দাঁড়াইতে পারে নাই, জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছে, বেমালুম ভুলে গেছে, সব ফেরস্তা হয়ে গেছেন। 1400 হত্যা হয়েছে, অঙ্গহানি হয়েছে হাজার হাজার লোকের। বঙ্গবন্ধু বলছিল রক্তের দাগ শুকায় নাই। বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদদের কাছে এই মুহূর্তে সমস্ত রক্তের দাগ শুকিয়ে গেছে। মাত্র 14 মাসের ঘটনা। 53 বছর যারা মুক্তিযোদ্ধাকে ক্যাশ করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আর আমরা জুলাই চেতনা 53 মাসও বহন করতে পারিনি। 14 মাসে এটার জবনিকাপাত। বাংলাদেশে ইউনূস সাহেবের মতো অথর্ব কোনো লোক আসে নাই, যিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা না হইলেও যার বাড়ির ভিতরে বাংলাদেশের বহু লোক ঢোকার ক্ষমতা ছিল না, তারাও তার তীব্র নিন্দা করে, তীব্র সমালোচনা করে। ভালো কথা, সমালোচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করি, বাংলাদেশের এমন কেউ বলতে পারবে না যে ভুলের ঊর্ধ্বে কিংবা সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ আছে। কিন্তু বাংলাদেশে আমি কোনো দলের নেতাকে দেখি, কর্মীরা দেখি নাই আজকে পর্যন্ত নিজ নিজ দলের কোনো সমালোচনা করতে। ওই সমস্ত নেতারা নবী রাসূলের সমালোচনাও করেন কখনো কখনো, সুযোগ পেলে কোরআনের ভুলও ধরেন, কিংবা কোরআন আমরা সবাই বুঝে ফেলি, কিন্তু নেতার কোনো ত্রুটি খুঁজে পান না। এই যে পান না নেতার ত্রুটি খুঁজে, এখানেই কথা। আমার সমালোচনা পাচ্ছেন, ইউনূস সাহেবের সমালোচনা পাচ্ছেন, সবার সমালোচনা পাচ্ছি। এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায়, কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না, তাকে খুঁজে তার সমালোচনা পায় না। এইটি সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা। এরপরে আসেন, আপনি এই 14-15 বৎসর যারা দেশের মানুষকে হত্যা করে হিরো হয়েছে, দেশের মানুষকে, স্বাধীন দেশের মানুষকে হত্যা করে যায়, এরা হিরো হয়। তারপরে যখন কথা বলে মানুষের যখন অনুশোচনা নাই এবং সেখানে আমরা নীরব। সবার তো প্রথম ঐক্যমত্যে আসা উচিত ছিল ওই জায়গাটা নিয়ে, কোনো কথা নাই, জাস্ট ঠিক আছে 2 বছর পরে নির্বাচন হোক। আমরা দেখেছি 18 মাস পরে নির্বাচনের কথা সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাস, কিন্তু এই 18 মাসকে আমরা স্থির ছিলাম আদৌ একটা মুহূর্ত? সবাই এক কথা আবার বলতে হয় আমাকে। এই যে বিভিন্ন সময় যে অস্থিরতা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন যে নির্বাচন যত সামনে আসবে এই অস্থিরতার মাত্রা তত বাড়বে? ডেফিনেটলি বাড়বে। আমার বিবেচনায় কেন বাড়বে আমি সেটাই বলি। 57 জন সেনা অফিসার মারা গেছে, ক্যান্টনমেন্টের বাকি অফিসাররা ছিল তখন নীরব। এই তো আমার দেশ। সম্প্রতিকালে একজন জেনারেল পালায়ে গেছেন, এই তো আমার দেশ। রাজনীতিবিদকে ডাকলে পরে যখন তুর তুর করে যায় গিয়ে কর্মচারীর সাথে দেখা করতে, যারা প্রধানমন্ত্রী হইলে তাদের অধীনস্থ থাকবে, তারা যখন বড় বড় কথা বলে তখন আমার কষ্ট লাগে। এইবার আসলে নির্বাচনের কথা বলতেছি আপনাকে। এইরকম একটা পরিস্থিতিতে যদি যাই, কোনো জাতি ভাবে একটা নির্বাচন হয়ে গেলেই সব ঠিক, তাহলে লোকগুলা মরল কেন? কারণটা কি? এই লোকগুলা মারা গেল কেন? আপনার রাজ্যে কি নির্বাচনের বিকল্পই বা কি আছে? রাখেন আপনি বিকল্প, তো আমি আসতেছি। নির্বাচনের বিকল্প তো কেউ নাই, বলে নাই তো কেউ। সব প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতি 7 মাস ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? কেন পারলেন না কেন? আপনি একটা নির্বাচনের সাথে পারলেন না কেন? সেখানে কি কি জটিলতা আপনারা নিয়ে আসছেন? নির্বাচনের ট্রেন চলছে, সেখানে আপনি সাথে কি নিয়ে যাচ্ছেন? সংস্কার বিচার, এটার দাবি আছে, শাপলা প্রতীকের দাবি আছে, নাহলে নির্বাচন করতে দিব না এমন কথাও আছে। জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধকরণের কথা আছে। এগুলো কিন্তু নির্বাচনের সাথে প্যারালাল। এরপরে লেভেল প্লেইং ফিল্ডের দাবি আছে। ওই যে বললাম 5 তারিখে যারা শয়তান ছিল, 6 তারিখে ফেরেস্তা হয়ে গেছে, এরা যারা লেভেল প্লেইং ফিল্ডের চিন্তা করে, জাস্ট প্রহসন ছাড়া আর কিছু না। এরপর আসেন পিয়ার পদ্ধতির দাবি আছে, গণভোটের দাবি আছে, জুলাই সনদের আইনি ভিত্তি আছে। সবই তো নির্বাচনের পিঠে চড়ে রওনা দিছে। আপনি এগুলোকে ফালাইয়া থুইয়া না নির্বাচন করবেন? আপনি এগুলো নিয়ে গিয়ে নির্বাচন করতে পারবেন? একদম কি হইতে হবে? বড় প্রশ্ন যে পিয়ার পদ্ধতি দরকার নাই, গণভোট দরকার নাই, এইসব দরকার নাই। বুকে হাত দিয়ে বলেন তো, রাস্তাঘাটে তো আপনারা যান, নির্বাচনের কোনো গন্ধ পান? আপনি মুখে মুখে এখানে পয়সা বলতে হবে না। আমি তো এই দেশে থাকি, আমি তো আমেরিকার থেকে 20 বছর পরে সেখানে বসি নাই। কোথায় নির্বাচনের আমেজ? কোথায় নির্বাচনের কথা? শুধুই নির্বাচনের কথা হবে, পোস্টার, লিফলেট, এই হবে কথা।
কোথায় হচ্ছে সেটা? আপনি জুলাই সনদ স্বাক্ষর করলেন, সোকল্ড একটা, সেটা ব্যাখ্যা পরে আসি। কি ভাই, রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কি মনে হয় নির্বাচনের যে আবহাওয়া সেটি আসলে কতটা তৈরি হয়েছে এই সরকারের? আপনার তো সাংবাদিক সবাই সচেতন, কিন্তু এখন হলো এআই যুগ, হ্যাঁ, তারপরে অনলাইনের যুগ, সব কিছু ইস্যু পাওয়া যায়। আপনি নির্বাচন তো হবে, সেইটা সুন্দর ভোট দেওয়ার উৎসব হোক আর ভোট ডাকাতির উৎসব হোক, উৎসব কিন্তু দুইটাই হয়। এখন কি ধরনের পরিবেশ আছে? হ্যাঁ, এখন কি ধরনের পরিবেশ আছে? এখন মিশ্র পরিবেশ। ভোট ডাকাতি হতে পারে এরকম শঙ্কা আপনি আছে কিনা? দেখেন 4টা ইউনিভার্সিটির নির্বাচন হলো, এখানে তো সব শিক্ষিত, রিটার্নিং অফিসার শিক্ষিত, পরিচয় নিবন্ধিত ভোটাররা সব শিক্ষিতরা। সেখানে হাজার হাজার পুলিশ লাগে কেন? সেখানে ব্যালট সাপারিটির উপরে চ্যালেঞ্জ আসে কি জন্যে? বা দেখেন আপনি, আর যেখানে কিচ্ছু জানে না, টাকা পয়সা খাইয়া টাকাটাকে হালাল করার জন্য, বৈধ করার জন্য কেউ কিছু উদ্যোগ নেবে, সেইখানে আপনি কি পরিবেশটা আপনি সৃষ্টি করতে পারলেন? নৈতিক বোধটা কিভাবে জাগ্রত করলেন? মূল্যবোধটাকে আপনি জাগ্রত করতে পারলেন? যারা 53 বছর পর্যন্ত টাকার বিনিময়ে নির্বাচন করছে, গুন্ডা হুন্ডা দিয়া নির্বাচন ভোট কেন্দ্র ঠান্ডা করার এই যে প্রবণতা 53 বছর চলে আসছে, এইটা থেকে আপনি বের হবেন কিভাবে? এখনই তো আপনাদের চিন্তা করেন, এক এক দল এক একটা জায়গায় 5 জন 7 জন ওই প্রার্থীর নামে ব্যানার হচ্ছে, প্রত্যেকেই কিন্তু কিছু লোক নিয়ে নামতেছে। আজকে একটা দেখলাম খালি রাস্তায় 1-2 কিলোমিটার বাড়ি নাই, মাদারীপুর থেকে আসার পরে সেখানেও একটা মিছিল হচ্ছে। এখন যেখানে দীর্ঘদিন পর্যন্ত বোর্ডের ট্র্যাডিশন যে আমরা এখান কিছু পাবো, কিছু খাবো, আর নেতার পিছনে কিছু স্লোগান দেবো, আবার দিনে এক নেতার সাথে পিছনে যায় আরেক নেতার সাথে, এই দীর্ঘদিনের ট্র্যাডিশনে বলে না যে একটা সুস্থ স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে, দেশে নির্বাচনটা হবে। আজকের মনে করেন আপনি 2টা নির্বাচন সবচেয়ে ভালো, 3টা নির্বাচন, একটা হলো 91, 96 আর 2008, 3টা নির্বাচন, 2001। আচ্ছা, এই যে 3টা নির্বাচন মোটামুটি আপনি দেখেন সেখানে কি হইলো, আপনার 91 নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, আওয়ামী লীগ কি হয়েছিল, বিএনপি তো 10টা আসন পাইবে, তার জরিপে কী হলো 10টা আসন। আর এই জরিপের পক্ষে কিন্তু শিক্ষিত লোক, বুদ্ধিজীবী লোক, সাংবাদিক, এই দেশি বিদেশি, এরাই কিন্তু ছিল, এরাই ফুলেছে, পাম্পু দিছে শেখ হাসিনা, মানে ওখান থেকে কিছু পাওয়ার জন্যে এটা ফেক একটা জরিপ তারা করছে যে বিএনপি 10টা আসন পাইবে, আর তাই পাবে। সেখানে দেখেন বিএনপি ক্ষমতায় গেল, সেখানে কিন্তু আওয়ামী লীগ বলল কি এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ওই নির্বাচনটাও কিন্তু গ্রহণ করে না, বিরোধী দল যে অভিযোগের বাইরে ছিল, না। তারপরে 96 সালে যেটা হলো, আওয়ামী লীগ ক্ষমতায় গেল, সেখানে বিএনপি বলে এখানে স্থূল কারচুপি হয়েছে, ঠিক না? 2001-এর নির্বাচনটা দেখেন, সেখানেও কি হইল, এরশাদ সাহেবের দল নিয়ে গৃহপালিত দল বলে, সেখান থেকে উনি একটা পর্যায়ে বললেন যে আমি টাকাদাই গেলাম রংপুর, আমি এমপি হইলাম আপনার কি বলে গুলশানে। এই নির্বাচন 8-এ, এটা 8-এ, আর না 14 তো যায়, 14 না 8-এ। এখন এই এমনি করে যদি একটা নির্বাচনের ধারা যেভাবে চলে আসছে, লোক ছেলেপেলেরা যা দেখে আসছে, হ্যাঁ, আর এখন জেনজির যুগ, তাদের তো অনেক চাহিদা আছে, তারা কি আপনি আশা করেন যে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এই সরকার প্রতিষ্ঠা করতে পারবে? তারপরে এখানে মনে করেন 70 থেকে 80 ভাগ জামাত অভিযোগ দিয়ে আসছে, 70 থেকে 80 ভাগ এসপি ডিসি, হ্যাঁ, আমরা প্রশাসনিক আমলারা, এরা হলো বিএনপির সাথে জড়িত বলে আসছে। তা এখনও যেখানে মনে করেন এইভাবে যারা নির্বাচনটা করবে, বিগত দিনে যে নির্বাচনটা করেছে 15 বছরে, একক একটা নির্বাচন, ভুয়া একটা নির্বাচন, যা বলেন, সেই লোকগুলি তখন বিভিন্ন জায়গায় বসা আছে। কয়জনকে সে আপনি তাকে বাতিল করতে পারছে, তার পোস্টিংটা পারে নাই। তা কাজে আপনি নানান ধরনের আমাদের রাজনৈতিক যে একটা কৃষ্টি কালচার, আমাদের রাজনীতি তো মূলত হলো এটা দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা, এটা একটা আবর্জনার স্তূপ। বাংলাদেশের রাজনীতিটা আবর্জনার স্তূপ। আবর্জনা কারা ছড়ায়? রাস্তার পাশে দেখেন আবর্জনার স্তূপ কারা ফেলে? আজকে সিঙ্গাপুরে একটা চকলেট ছোড়াও ফেলাইতে পারে না, $20,000 জরিমানা হয়ে যায়। আর আমার দেশে সারা জায়গায় রাস্তার পাশে আজকে ইনুস সাহেব, আমি আপনার বলছি যে উনি যে 3টা জিরোর কথা বলছি, বাংলাদেশে ওনার 3টা জিরো ব্যর্থ হয়ে গেছে। না দরিদ্রতা বাড়ছে ওনার আমলে, বেকারত্ব বাড়ছে ওনার আমলে, পরিবেশ দূষণ ওনার আমলে মারাত্মক বাড়ছে, কেউ পরিবেশ রক্ষা করে না। এই যে ঘটনাটা, এই দিক থেকে প্রমাণ হয় যে একটা সুষ্ঠু সঠিক নির্বাচনটা হতেই পারে। যেন তার নির্বাচন এর আগে হয়েছে 53 বছর, যেন তার নির্বাচন, কোনো একটা নির্বাচন তো স্বতঃস্ফূর্তভাবে হয় নাই, মানুষ এটাকে সঠিকভাবে নেয় নাই, এবং শতভাগ জনমতে প্রতিফলন হয় নাই। 30 ভাগ ভোট পাইয়া উনি ক্ষমতায় গেল, 35 ভাগ ভোটে ক্ষমতায় গেল, আর বাকিগুলো ভোট পিছিয়ে গেল। এই ধারা এখন রাতারাতি তো আর এই পরিবেশ পরিবর্তন করা সম্ভব নয়, এই জন্যই তো রাতারাতি পরিবর্তন করার জন্যই তো আমরা পিয়ার দাবি করছি। আর এইটা 4টে দলের, 4টে গোষ্ঠী এই পিয়ার বোঝে না, চায় না। কারা চায় না? আমরা তো ওনাদের মহাসচিবকে সামনে কথা বলেছি।
এই যে আমাদের সাথে তো বিএনপি একটা 10 দফা একটা চুক্তি হয়েছিল। আসলে এখন আমি আপনার কাছে আবার আসবো। কাজে এই জন্য আমি মনে করি মুশারফের কাছে যেতে চাই। সুষ্ঠু সঠিক নির্বাচনটা এটা নির্ভর করে একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে জনগণ যাতে সঠিক এখন দিতে পারে, এইটার পরিবেশটা এখনো হয় না। আপনার কাছে আশা করি এই সরকার যদি এটা করতে না পারে, উনি কিন্তু একটা বিতর্কিত নির্বাচন উপহার দেবে। আমি আবার আসবো মুশারফ আহমেদ ঠাকুর, আপনার দল থেকেও বলা হচ্ছে যে বারবার ঐক্যমতের কথাই বেশি জোর দেওয়া হচ্ছে, যে ঐক্য না থাকলে ফ্যাসিবাদ আবার সে আগের কায়দায় আমি ফিরে আসবে। আপনাকে বলি যে তারেক রহমান বারবার বলছেন জি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করেছি যারা আমরা এদের সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে বা একটা জাতীয় সরকার, এই থিমটার মধ্যে এখনো বিএনপি আছে। এক নাম্বার 2 হচ্ছে যে বুকিশ পিপল, আমি একটু আগে এক জায়গায় বলে আসছি, বুকিশ পিপল আর বাস্তবের পিপলের মধ্যে আলাদা একটা পার্থক্য আছে। আমি এবং ভাই আমরা আত্মসমালোচনা করি, সেলফ ক্রিটিসিজম, এটা উইদিন দ্য পার্টির ভিতরে আমার নেতাকে তুলুধুনা করি যে আপনার ওই দিনের যে বক্তব্যটা ওইটা বলছেন ওটা ঠিক হয় নাই ভাই। জি বাট আমি যখন পার্টির বাইরে আসি, আমি যখন ওই সিদ্ধান্তটা ওইখানে নিয়ে আসি যে সবাই যখন সংখ্যাগরিষ্ঠ যদি বলে যে না নেতার বক্তব্যটা সঠিক ছিল, তাহলে আমি বাইরে এসে বলতে বাধ্য যে আমার নেতার বক্তব্য সঠিক ছিল। দিস ইজ দ্য ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। তো আর আমার টোটাল পার্টির সমালোচনা করবে অপোজিশন আমার পার্টির ভুল ত্রুটি যেটা আছে এটা বলবে, আমি আবার সেটা আমি মোকাবেলা করব। দিস ইজ দ্য প্রসিডিউর অফ ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি আইসা আমি এখানে বেগম খালেদা জিয়ার কি ভুল আছে এইটা আমি এখানে আলোচনা করব। ইট ইজ নট আ ফোরাম, ইট ইজ মাই পার্টি ফোরাম। আমি আমার পার্টি ফোরামে বলবো যে আমার পার্টির প্রোগ্রামের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমরা আলোচনা করি। এটা ইনার পার্টি সেলফ ক্রিটিসিজম। নাম্বার 2 আসেন বাস্তবতা নিরীক্ষে আসলে রাজনৈতিক দলগুলো সেই জুলাই চেতনা আলোচনা হয় কিনা? জুলাই চেতনা তো বিক্রি করি না। জি জুলাই চেতনা বিক্রি করে না। পৃথিবীতে ইসলামের ইতিহাস বলেন আর ইতিহাস বলেন, বিজয়ী আপনার মুসলমানরা স্পেন পর্যন্ত বিজয় করছে। তো কতজন মারা গেছে এটা নিয়ে গিয়ে কি ওইখানে বিলাপ করছে, হাই রে ভাই আমার এতজন ভাই শহীদ হয়েছে, এইটা নিয়ে তো বিলাপ করে নাই। ওইখানে গিয়া শাসন কায়েম করছে, ওইখানে গিয়া বলছে যে আমার এইগুলো হারাম আছে, এইগুলি ছাড়া তোমাদের সবগুলো জায়েজ। তো এটা হাই হুতাশ করার জন্য হাই হুতাশ একমাত্র পলিটিক্যাল পার্টি হচ্ছে আওয়ামী লীগ, যে ৭১-এর বিজয়ের পরেও হে এইটারে বেচে, এইটারে কান দেয়, আমার বাপ মরে গেছে, ও তুই বাপ মরে গেছে এইটা বইলে কান দিয়া তুই বিজয়ী হয়েছিস, নির্বাচন জিতছিস, তারপরে বাপ মরছে এটা কান দিস আর ছবি বানাস মূর্তি বানাস, এইটা বাংলাদেশের মানুষ এইটার পেচ্ছাপ করছে। তো জুলাই চেতনাকে বিক্রি করা যায় না। আর শয়তান মানুষ 5ই আগস্টে আমরা সবাই একমত হয়েছে, দিস ইজ দ্য পলিটিক্যাল কনসেনসাস, দিস ইজ দ্য ন্যাশনাল ইউনিটি, যে শেখ হাসিনা তুমি যাও। এরপরে যেটা করেছে সারা পৃথিবীতে, আর্মি ইজ দ্য অ্যানাদার পার্ট, গভর্নমেন্টের 3টা নির্বাহী, একটা হলো এক্সিকিউটিভ, একটা হলো জুডিশিয়ারি, আরেকটা হচ্ছে আইন বিভাগ। আর আরেকটা জায়গায় আমাদের বাংলাদেশের আর্মি অ্যাক্টের 1952 সালের আর্মি অ্যাক্ট যেটা আমরা এন্ডোর্স করেছি সংবিধানের 150-এ, সেইখানে আপনি মুখবন্ধে দেখবেন যে সরকারের 3টি বিভাগের পাশাপাশি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সশস্ত্র বাহিনী থাকবে, একটি সশস্ত্র বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনীর এই অঙ্গ থাকবে। তো এই জন্য আর্মিকে চাকর বলে এইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোনো ন্যাশনাল সিটিজেনের কোনো কাজ হইতে পারে না, দেশপ্রেমিকের কাজ হতে পারে না। আমি আর্মি যারা অন্যায় করেছে আমি এদেরকে বিচার করব, কিন্তু আমি আর্মিকে মেলাইন করব না। তো আমি আর্মিকে মেলাইন করব না, পুরো আর্মিকে আমি কোনো অবস্থাতে আমি মেলাইন করব না। দিস ইজ মাই স্ট্যান্ড। তো এটাকে যারা সারা বাংলাদেশের আমার বাবা পাগল, আমার বাংলাদেশের মানুষ পাগল, এইটা বইলে যে আত্মপ্রসাদ আত্মতৃপ্তি লাভ করা, এটার নাম রাজনৈতিক বক্তব্য না। দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম। ঠাকুর জি, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আমি আপনার কাছে যেতে চাই। নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনায় আসে, আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের বক্তব্য দেখতে পাই।
এটি কি আসলে তাদের সামনে নির্বাচনে তাদের সঙ্গে জোট ভারী করার একটা বড় কৌশল কিনা? জোট ভারী করার কিছু নাই তো এখানে। কয়েকটা কথা বললেনি, যেমন পিয়ার পদ্ধতি দিয়ে এতক্ষণ কিছু বলিনি আমি, দুজন কিছু কথা বলছে পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি নিয়ে প্রথম কথা ছিল এই দেশের লোক পিয়ার পদ্ধতি বোঝে না, এই দেশের লোককে ফুল বোকা ভাবে। যারা বোকা ভাবে আমি মনে করি তারা বোকা। আর পিয়ার পদ্ধতি যারা চায় তারা মনে করি না দেশটাকে ভালোবাসা চায়। নিশ্চিত থাকেন আপনি, পিয়ার পদ্ধতি হলে তারা 30-40টা সিট পাবে, এই জন্য তারা চায়। এটা বললেই মনে করে কি আমরা জামাতের পক্ষে কথা বলি, জামাত এটা তার স্বার্থে চায়, দেশকে ভালোবেসে চায় সেটা বলছি না। আর যিনি চান না তিনিও কিন্তু দেশকে ভালোবেসে চান না তা নয়, তিনি পিয়ার পদ্ধতি ছাড়া 2/3 মেজরিটি পেয়ে যাবেন। আর পিয়ার পদ্ধতি হইলে উনি 145 থেকে 50টা সিট পাবেন, কাজে উনিও দেশকে ভালোবাসে না। দুই গ্রুপকে আমি চ্যালেঞ্জ করছি, আজকেও চ্যালেঞ্জ করতেছি, আপনারা জাতিকে জানান তো পিয়ার পদ্ধতি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ভালো না খারাপ। এটা কিন্তু কেউ বলে না, শুধু বলে পিয়ার পদ্ধতি হলে সরকার দুর্বল হয়, সরকার বদল হবে। তো সরকার 5 বার বদল হোক না, তো কি এতে কি আসে যায়? যেই সিস্টেম দলের জন্য ক্ষতিকর দ্যাট শুড বি অ্যাকসেপ্টেড, বাট যেই সিস্টেম রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকর ইট শুড নট বি অ্যাকসেপ্টেড। হিসাব সহজ। এইবার আসেন পিয়ার পদ্ধতি বুঝাইলাম। 2 নম্বর আসেন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে সবাই, আমরা 4 জন আন্দোলন করছি, তথা 18 কোটি লোক আন্দোলন করছি, সব দল আন্দোলন করছি। এই জাজমেন্ট আমার কাছে গ্রহণযোগ্য না। জাজমেন্টটা দিবে কি জানেন? এটা বলতে পারতো সবাই, যদি শেখ হাসিনা আল্লাহ মাফ করুক সেদিন যদি উনি চলে যেতে না পারতেন কোনো কারণে, অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যাইতেন ওই দিন, তাইলে সবাই ক্লেম করতে পারতেন। কারণ কি জানেন? সাক্ষী নাই তো কে করছে। কিন্তু এখন কিন্তু সাক্ষী শেখ হাসিনা জীবিত। অর্থাৎ যারা আন্দোলন করছে জুলাইয়ের, তারা সবাই কিন্তু শেখ হাসিনার কাছে আসামি, শেখ হাসিনার কাছে আসামি, সব দলই তার কাছে আসামি। সুতরাং শেখ হাসিনার যে ভিকটিম, একমাত্র শেখ হাসিনা বলতে পারবে যে আন্দোলনে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় কারা ছিল। দ্যাট শুড বি দ্য বেস্ট জাজমেন্ট, কারণ সে জীবিত আছে। 1, 2 তার অ্যাকশন দেখেন, তার অ্যাকশনগুলো দেখেন যে এখানে বেশি কি করে। 3 আমরা এখানে বসে কি দেখেছি, আমরা যে ফেসিবাদ এর আন্দোলন করছি, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, ভালো কথা। তারপরে ফেসিবাদ আর যাদেরকে রাইখে গেছে বাংলাদেশে, সবগুলা ফেরেস্তা রাইখে গেছে, যার জন্য বলা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। কারণটা কি? শেখ হাসিনা তো সাংবিধানিক ছিল, আজকে শেখ হাসিনা নাই বিধায় সংবিধানটা চলছে না। কিভাবে বলি? এই যে নির্বাচন আমরা করতেছি, কোন বিধান দিয়ে নির্বাচনে যাইতেছি বলুক? আমি ওনাদের কারো চ্যালেঞ্জ করছি না, আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি। ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড পার্টিসিপেট করে, সেটা নির্বাচন আমি চ্যালেঞ্জ করতেছি যে আপনি কোন সংবিধানে নির্বাচনে যাচ্ছেন? আইনি ভিত্তি কি? জুলাই সনদের আইনি ভিত্তি নাই, ওই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই যেটা আছে। তো যার ভিতরে আমার নাম নাই, আমি সেটা চালাবো কেমনে? যেই গাড়ি চালানোর জন্য ড্রাইভার অ্যালাউড না, যেই গাড়ির ড্রাইভার অমুক, সে গাড়িটা চলবে কিভাবে? 3 সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন, 90 দিনের মধ্যে। আর যে নির্বাচন কমিশন নির্বাচন দিতেছে ফেব্রুয়ারি 2026-এ, তার নির্বাচন কমিশন হিসাবে জন্ম হয়েছে 21শে নভেম্বর 2024-এ। সে তো এই সংবিধানে ঢুকতেই পারতেছে না। তাহলে একটা জাতি, একটা রাষ্ট্র ফেব্রুয়ারি থেকে আলোচনা করে আজকে পর্যন্ত কনফার্ম করতে পারে নাই যে আমরা কোন বিধিবিধানে নির্বাচন করে পার্লামেন্ট পর্যন্ত যাচ্ছি। তারপর আসেন জুলাই সনদ, একটা কাল্পনিক কন্ট্রাক্ট হয়, আমরা সংসদে গিয়ে এই করব, টোটালটা কিন্তু কাল্পনিক, আপনি যাইয়া করবেন। 1, 2 যে কোনো চুক্তিতে একটা ক্লজ থাকে, যদি চুক্তি ভায়োলেট করে তাইলে এটাকে এনফোর্স কিভাবে করবে? আদৌ সেটা আছে? এটা কীরকম চুক্তি? এই চুক্তিটা হলো কি, আমার সাথে আপনি একটা চুক্তি করলেন কি, আমার ঘোড়া সালে ঘোড়া আছে, 100 টাকা দিয়ে একটা ঘোড়া নিতে পারবা। তো 100 টাকার চুক্তি করে ঘোড়া আনতে গেলে সবচেয়ে বড় ঘোড়াটা চাইলাম, তখন বলতে সবচেয়ে বড় ঘোড়ার কথা তোমার বলা হয় নাই, তো কোনটা বলছো? বা সবচেয়ে ছোটটা, ওইটাও তো লেখা নাই। একটা অলিক, যেই চুক্তি বাস্তবায়ন করা যায় না, স্বপ্ন পরে করব। 2 না করলে বাস্তবায়ন করার, এনফোর্স করার কোনো বিধান নাই, আপনি সেই চুক্তি নিয়ে জুলাই সনদ বানাইতেছেন, আইনি ভিত্তি বানাইতে চাচ্ছেন। তাহলে আমি কোন বিধানে আছি এখন? তাহলে কি আইনি ভিত্তি সম্ভব নয়? ঐক্যমতে না গেলেও টাইমে খবর রাখেন। ঐক্যমত্যের ব্যাপার কিন্তু আমি বলেছি, ঐক্যমত্য কমিশনটা স্বাধীন না,
যে কারো দ্বারা নিয়ন্ত্রিত, কারো দ্বারা নিয়ন্ত্রিত, এটা তো প্রমাণই হয়েছে। আমাদেরকে বলেন কি, আমরা বললাম যে তারা কারা, কাদের দ্বারা প্রভাবিত সবচেয়ে বেশি? যাদেরকে ক্ষমতায় যাওয়ার, যারা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন যে এই দলেই ক্ষমতায় যাবে, এখন অবশ্য একটু তাদের ভাটা লাগছে আর কি, এখন চিন্তা ভাবনার মধ্যে তাদের একটু ভাটা লাগছে আর কি। এখন কিন্তু শোনে, কিন্তু সেখানে একটা কথা আমি বারবার বলছি যে আপনি কিছু হোক আর না হোক, আমাদের 2008 সালে পিআর ছিল, আমাদের ইশতেহারে 18 সালে পিআর ছিল। এইবার আমরা মহাসমাবেশ করছি পিআরের ব্যাপারে, সমস্ত দল, এবং সেখানে বলা আছে যারা পিআর চায় না তাদেরকে এখানে দাওয়াত দেওয়া হবে না। বিএনপিকে ওখানে দাওয়াত দেওয়া হয় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমাদের সমাবেশ ছিল, এনসিপি ছিল, সবাই কিন্তু পিআরের পক্ষে কথা বলছে তারা। এরপরে জামাত একটা মহাসমাবেশ করছে, সেখানে কিন্তু বিএনপিকে দাওয়াত দেয় না, সেই মহাসমাবেশে সবাই কিন্তু সেখানে পিআরের পক্ষে কথা বলছে। রাজ্জাকি ভাই একটা কথা বলছেন, যারা চায় না তারাও নিজেদের স্বার্থে চায় না, যারা চায় তারাও নিজেদের স্বার্থে চায়। এই কথাটা কিন্তু এটা আগে এই 2-3টে টকশোতে আমি এই কথাটা বলছি, যারা চায় না তারাও নিজের স্বার্থে চায়, হ্যাঁ জন্য চায় না, যারা চায় তারাও নিজের স্বার্থ রাখি। 2008 সালে আমরা এই যে কথাটা বলেছি, 91টা দেশে পিআর পদ্ধতি আছে এবং সেই দেশগুলি তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল দেশ। হ্যাঁ, এই জন্য রাজ্জাকি ভাইয়ের এই কথাটা একটু ইদানিং একটু হবে কিভাবে, আমি শুধু এক কথা জানতে চাই আপনার কাছে যে এখন কিভাবে হবে পিআরটা কোনো ব্যক্তির জন্য না, কারণ এখানে তো কোনো প্রার্থী থাকতেছে না, এখানে আমার স্বার্থ কি। দ্বিতীয় নম্বর যেটা হলো যে আপনি একটা কথা বলতে হবে যে আপনি শতভাগ জনমতের প্রতিফলন কোনো নির্বাচনে ঘটে না, এটা তো প্রমাণ। দ্বিতীয় নম্বর হলো কালো টাকা পেশি শক্তি দৌরত্ব বন্ধ হবে না পিআর ছাড়া। তৃতীয় নম্বর যেটা হলো ভোট কেন্দ্রে যে হাজার হাজার লাখ লাখ পুলিশ, বিজিবি পুলিশ, এটা দরকার হয় না। এর আগেও তো আর্মি ছিল, শোনেন, এর আগে আর্মি পুলিশ ছিল না, কি করছে? কিছুই করতে পারে না। এই জন্য আমরা মনে করি একমাত্র রাজনৈতিক স্থিরতার জন্য একমাত্রই পথ হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিই পারে একটা আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করবো আমরা, হাতে একদমই সময় নেই। যে পিআর বা রাজনৈতিক স্থিতিশীলতা, পিআর এইটা আমি শুধু বলছি যে জুলাই সনদে ঐক্যমত্যটা হবে কিভাবে, এই যে আইনি ভিত্তি নিয়ে যা হয়েছে, এইটা যে উনি যেটা বলছে 4 জন, এইখানে যে কয়টা 25টা পার্টি তো সই করছে জুলাই সনদ, 25টা পার্টি না, প্রথম 10টা পার্টি সই করলেও জুলাই সনদ এইটা বাস্তবায়ন হওয়ার জন্য যথেষ্ট। যদি কেউ এটা করেন, এই সনদ বাস্তবায়ন না করলে কি হবে সেটি নাই, যে রাজ্জাকি ভাই বললেন, কিছু বলার দরকার নাই তো। আপনি কনস্টিটিউশনাল লতে ম্যাক্সিমাম দেখবেন থাকিবে, এইরকম একটি থাকিবে, একজন প্রধানমন্ত্রী থাকিবেন, প্রধানমন্ত্রী না থাকিলে কি হইবে এটা লেখে না, এইটা আইনি পরিভাষা। উনি যাই, আমি আপনি বলছি যে বাংলাদেশের মানুষ 3 দিন সরকার ছিল না, ওই অবস্থায় কোনো লুটপাট হয় নাই, এই অবস্থায় বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ হয় নাই, এই জন্য বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীর মানুষ সেলুট দেওয়া দরকার। সবাই এনেছে একমত হয়ে, এবং ডক্টর ইউনূস উনি হি উইল গেট এ অনারেবল এক্সিট, অনারেবল এক্সিটের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশাররফ ঠাকুর। আলোচনা শেষ করতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, একদম আমি সব শেষ করে দিচ্ছি। যে 3 দিন সরকার ছিল না বলল মোশাররফ ভাই, আমি এটাকে একটু বিনয়ের সাথে বলছি। এই 3 দিন বাংলাদেশের সরকার ছিলেন সেনাপ্রধান স্বয়ং, তিনি বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। এই যে দায়িত্ব নিলেন, ঠাকুর ভাই বললেন যে সম্মানের সাথে প্রস্থান, সেটা ভিন্ন কথা। এই যে সম্মান অসম্মানের ব্যাপার আসবে কেন? ভালো নির্বাচন করে সম্মানের সাথে বিদায় দেন, না দিলে ফাঁসি দেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কাজে এই 3 দিন সরকার ছিল না, এটা সম্পূর্ণ সঠিক নয়, কারণ ওয়াকার সাহেব নিজে দায়িত্ব নিছেন। আর একটা কথা বলি আপনাকে, 14 মাসে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সংস্কার অফিসিয়ালি আমরা পাই নাই, চলমান, সব চলছে, চলবে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে একটা জায়গা যদি সংস্কার হয় তাহলে বাংলাদেশ সমস্ত অর্গান ঠিক হয়ে যাবে, আর সেটা হলো সংসদীয় সংস্কার। অর্থাৎ সংসদীয় সংস্কার বলতেই যেটা সম্ভব, একটা দলের পাশাপাশি শক্ত বিরোধী দল যাওয়া, এবং সেটা অবৈধভাবে না, বৈধভাবে যাওয়ার একটাই পথ, সেটা হলো পিআর পদ্ধতি। আর পিআর পদ্ধতিতে যেহেতু ভয় দেখানো যাবে তোমাকে ক্ষমতা থেকে সরাই দিব, রাষ্ট্রের সমস্ত অর্গান ঠিক হয়ে যাবে এবং কোনো স্বৈরাচার সরকারের জন্ম হবে না। আমি 100 বার